নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প এই বেশ ভালো আছি, কলেমই আত্রেই আড্ড। ইস, এটা কি বানিয়েছো মাধু? একবার চেখে দেখো তো খাওয়ার যোগ্য হয়েছে কিনা। ডিসগাস্টিং। মাধুরী মাছের ঝোলটা একটু মুখে দিয়ে দেখলো সামান্য নুন কম, কিন্তু ততটাও খারাপ নয়। অম্লানের পাতে একটু নুন দিয়ে বলল, একটু মেখে খেয়ে নাও। অম্লান নুনটাকে ভাতের মধ্যে মেখে নিয়ে বলল, হ্যাঁ সে তো খেতেই হবে, ছাই পাশ অখাদ্য কুখাদ্য, যা দয়া করে আপনি রেঁধে দেবেন। ওভাবে বলছো কেন? রোজ কি আর এমনটা হয়? একদিন হয়ে গেছে। তাই বুঝি একদিন? আমি তো দেখছি রোজই এমন হচ্ছে। কিন্তু তুমি তো কিছু বলো না। রোজ রোজ অফিসের সময় এসব বলতে ভালো লাগে না মাধু। সারাটা দিন করো কি? ওই তো রান্না আর ঘর গোছানো। একটু মন দিয়ে নিখুঁতভাবে করতেও তো পারো রান্নাটা। পাশের ফ্ল্যাটের অবন্তীকে দেখেছো? বাড়ির কাজ সামলে, ছেলে মেয়ে সামলে অফিস করে যাচ্ছে কত সুন্দরভাবে। পরনিন্দা পরচর্চায় মন না দিয়ে যা শেখার জিনিস সেটা শেখো। মাধুরী চুপচাপ থাকে। এমন কথা অম্লানের মুখে নতুন না, শুনতে শুনতে যেন গা সয়ে গেছে। তবুও কাজের ফাঁকে অবসরে ভাবলে বড় দুঃখ হয় ওর। অম্লান কি করে এতটা চেঞ্জ হয়ে গেল? শুধু কাজ নিয়েই নয়, ও সাদামাটার সাজ নিয়েও আজকাল শোনাতে ছাড়ে না। বলে, তোমাকে দেখলে তো বাড়ির কাজের লোক মনে হয়। বাড়ির কাজ করলে বুঝি একটু পরিপাটি থাকা যায় না? মাধুরী বরাবরই খুব সাদামাটা, তেমন সাজগোজ কোনো কালেই পছন্দ করতো না। বিয়ের আগে যে মাধুরীর ভীষণ সিম্পল লুক দেখে এতটা আকর্ষিত হয়েছিল, তার মধ্যে এতটা পরিবর্তন লক্ষ্য করে মাধুরী মনে মনে অবাক হয়। পড়াশোনায় মাধুরী মন্দ ছিল না, নিজে সাজগোজ পছন্দ না করলেও ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর একটা আলাদা আকর্ষণ ছিল। কলেজে থাকতে ওর বন্ধুরা পোশাকের ব্যাপারে ওর কাছ থেকে পরামর্শ নিত। ফ্যাশন ডিজাইনিং পড়ার খরচ অনেক। মাধুরীর বাবা পোস্ট অফিসে চাকরি করতেন। অসচ্ছলতা না থাকলেও এতটা ব্যয়ভার বহন করা যে বেশ কষ্টকর হবে তা মাধুরী জানত। তাই বাংলা অনার্স নিয়ে পড়ার পরিকল্পনা করেছিল। মোটামুটি ভালো নম্বর নিয়ে পাশও করেছিল। তবে মাধুরীর বাবা ওর স্বপ্নের বলি হতে দেননি। দেশের বাড়ির দিকের পৈতৃক জমি জমা বিক্রি করে ওকে ফ্যাশন ডিজাইনিং পড়িয়েছিলেন। মাধুরী যখন সেকেন্ড ইয়ারে পড়ে তখনই আলাপ হয়েছিল অম্লানের সঙ্গে। মাধুরী ভেবে অবাক হয়, আশেপাশের সব ডানাকাটা পরিদের ছেড়ে ওর মতো একটা অত্যন্ত সাধারণ মেয়েকে অম্লানের কিভাবে পছন্দ হলো। অম্লান তখন TCS-এ জব পেয়েছে সবে। আপাতমস্তক স্টাইলিশ ছেলেটাকে দেখে মাধুরীও তখন প্রেমে হাবুডুবু খাচ্ছে। মাধুরীর সিম্পলিসিটি নাকি অম্লানের ওকে ভালো লাগার প্রধান কারণ। যৌবনের মাদকতায় উত্তাল হয়ে তখন দুজনেই প্রেমে বাঁধন ছাড়া। কোনো প্রকার কোর্স শেষ করে নিজের কেরিয়ার তৈরি হওয়ার আগেই বিয়ে নামক জাতাকলে আটকা পড়ে গেল মাধুরী। ওর বাবা অনিলবাবুর এই বিয়েতে মত ছিল না। যে মেয়ের স্বপ্ন পূরণের জন্য পৈতৃক জমি জমা বিক্রি করে দিলেন, সে নিজের পায়ে না দাঁড়িয়ে এভাবে চুপি চুপি বিয়ে করে ফেলবে, তা ওর ভাবনার অতীত ছিল। মাধুরীর মা সবিতা দেবী তো মেয়ের এই আচরণে অসুস্থও হয়ে পড়েছিলেন। তাই বিয়ের পর মাধুরীর বাপের বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্কই ছিল না। তবে বছরখানেক আগে মা মারা যাওয়ার পর আবার সম্পর্কটা সহজ হয়। অম্লান বলেছিল, বিয়ে না হয় কেরিয়ার নিয়ে ভাববে। বিয়ের পর কেরিয়ারটা নিয়ে ভেবো। অম্লান চাকরির সূত্রে কলকাতায় থাকেন। ওর বাড়ি বর্ধমানে। ওখানে ওর বাবা মা আর ব্যাচেলার কাকা থাকেন। বিয়ের পর অসুস্থ শ্বশুরমশাই আর অথর্ব শাশুড়ির সেবা করার জন্য মাধুরীকে থাকতে হতো বর্ধমানে। মাসে একবার দুবার হয়তো কলকাতায় আসতো অম্লানের কাছে। অম্লান উইকেন্ডে বাড়িতে চলে আসতো। তখন বেশ কিছুদিন লক্ষ্মী বৌমার মতো দশভুজা হয়ে সংসার চালিয়েছিল মাধুরী। কিন্তু অম্লান আর কখনো মাধুরীর কেরিয়ারের কথা ভাবেনি। মাধুরী একবার বলেছিল, এখানে তো আয়া আছে দুজন, আমি না হয় এবার তোমার সঙ্গে কলকাতার ফ্ল্যাটে গিয়ে থাকি। একটা বুটিক খোলার ইচ্ছা আছে। অম্লান বলেছিল, তুমি কি পাগল? অসুস্থ মা বাবাকে ফেলে রেখে চলে যাবে? সাত তাড়াতাড়ি বিয়ে করলাম কিসের জন্য? এখান থেকে কলকাতার যাতায়াত কতটা কষ্টের সেটা বোঝো না? তুমি এলে একটু সাপোর্ট পাবো বলেই তো। আর যতই আয়া থাকুক, নিজের লোক কাছে না থাকলে হয়? কাকাও তো বিভিন্ন কাজে অর্ধেক দিন বাইরে থাকে। নিজের মা বাবা হলে পারতে। মাধুরী বুঝল কথাটা বলা ঠিক হয়নি। ওই অসুস্থ মানুষ দুটো ও আসার পর যেভাবে ওর উপর নির্ভর করে থাকেন, এতটা স্বার্থপর হওয়াটা কি ঠিক?
তবে মাধুরী তখনই বুঝে গিয়েছিল কীভাবে নিজের হাতে ও নিজের স্বপ্নগুলোকে গলা টিপে মেরেছে। সব জেনে শুনে যদি কেউ ফাঁসি কাঠে ঝুলে পড়ে তাহলে কী বা করার থাকতে পারে। মাধুরীর বিয়ে 1.5 বছরের মধ্যে অবশ্যই শ্বশুর ও শাশুড়ি দুজনেই মারা গেলেন। তারপর কাকা শ্বশুরই অম্লানকে বললেন মাধুরীকে কলকাতায় নিয়ে আসার কথা। বছর 2 হলেও অম্লানের সঙ্গে কলকাতায় আছে মাধুরী। নিজের কেরিয়ারের কথা ভাবতে ভুলে গেছে ও। সংসারে এমনভাবে নিজেকে জড়িয়ে ফেলেছে যে এখন আর যেন মনের ভিতরে চাপা পড়ে থাকা স্বপ্নগুলোকে খুঁড়ে বার করতে ইচ্ছে হয় না। অম্লান কখনো বলে না, তবে ইদানিং অম্লানের আচরণে খুব ইনসিকিউর লাগছে নিজেকে। বারবার শুধু মনে হচ্ছে অত তাড়াহুড়ো করে বিয়েটা না করলেই ঠিক হতো। অম্লান চায়নি বলে সন্তান সম্ভবও হতে পারেনি মাধুরী। অম্লানকে এই বিষয়ে কিছু বললেই বলে সামান্য ঘরের কাজই করতে পারছো না আবার বাচ্চা। মাধুরী তো চেয়েছিল প্রতিষ্ঠিত হতে, ভেবেছিল একটা বুটিক খুলবে, নিজস্ব বুটিক। সামান্য ভাড়া দিয়ে একটা ঘর নিয়ে অনায়াসেই ব্যবসাটা শুরু করতে পারতো মাধুরী। কিন্তু অম্লানের তাতেও আপত্তি। ওদিকে দিন রাত কিছু করে না বলে মাধুরীকে খোঁটা দিয়ে চলেছে। ভালোবেসে বিয়ে করলেও একসঙ্গে এক নাগারে না থাকলে বোধহয় মানুষ চেনা সত্যি সম্ভব নয়। মাধুরীকে বিয়ে করাটা যেন অম্লানের কাছে একটা খেলা ছিল। বিয়ের পরে তেমনভাবে কাছাকাছি আসার সুযোগ হয়নি, তবে এই 2 বছরে মাধুরী বুঝে গেছে ওদের পরস্পরের মধ্যে কতটা অমিল। তবুও মানিয়ে গুছিয়ে নিয়ে থাকার চেষ্টায় ত্রুটি করছিল না মাধুরী। বিয়ের বন্ধন কি এত সহজেই ছিন্ন করা যায়? কিন্তু অম্লানের মধ্যে তো তেমন চেষ্টা নেই। কত দূরে দূরে থাকে আজকাল অম্লান। কবে শেষ ওকে ছুঁয়েছে তা মাধুরী ভুলেই গেছে। একদিন সব ভুলে মাধুরী অম্লানের একটু কাছাকাছি যেতে চেয়েছিল। অম্লান তীক্ষ্ণ স্বরে বলেছিল, অনেক পরিশ্রম করে ফিরেছি মাধু, তোমার মতো বাড়িতে বসেছিলাম না, আমাকে ঘুমোতে দাও। অম্লান মাঝে মধ্যেই রবিবারে ওর বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে আড্ডা দেয়। সেদিন বাইরে থেকে খাবার আসে, অন্তত রাতের রান্নাটা থেকে মাধুরী মুক্তি পায়। তবে ওদের আড্ডায় মাধুরী খুব একটা কমফোর্টেবল ফিল করে না, তাই মাঝে মধ্যে এটা ওটা কাজের ছুতো করে উঠে আসে ওখান থেকে। কিন্তু অম্লান এতই আড্ডায় মগ্ন থাকে যে মাধুরীর উঠে আসা পর্যন্তও টের পায় না। সেদিনও তো রোববার। অম্লানকে খুশি করার জন্য আজ একটু সাজলো মাধুরী। এমনিতে মাধুরীর মধ্যে তেমন আলগা চটক না থাকলেও সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লাগে দেখতে, আর সাজলে তো আরও সুন্দর লাগে। অম্লান মাধুরীকে দেখে বলল, কি ব্যাপার, এত সাজগোজ, কোথাও যাওয়া হচ্ছে নাকি? তোমার বন্ধুরা আসবে, আমি সাধারণভাবে থাকলে পছন্দ করো না তাই? ও, তাই সেজে গুজে মক্ষীরানী হয়ে আসর জমাবে? যাকগে, ওরা আজ আর আসবে না। কি আজে বাজে কথা বলছো তুমি, আমি তো তোমার স্ত্রী। একদিন ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা, ভুলে গেছো সেসব দিনগুলোর কথা? তোমার কাছ থেকে কি একটুও সম্মান আশা করা যায় না? পাস্ট ইজ পাস্ট মাধু, পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ? ও, আমি যে পাস্ট হয়ে গেছি সেটা তো জানতাম না। তা তোমার প্রেজেন্টকে জানতে পারি? সেসব জেনে তোমার কি হবে? তোমার অভাব রাখেনি তো কোনো কিছুর, থাকছো, খাচ্ছ, পড়ছো, আবার কি চাই? দয়া করছো বুঝি আমায়? এত কষ্টের কোনো প্রয়োজন নেই। আমি কারো জীবনে অবাঞ্ছিত হয়ে বেঁচে থাকতে চাই না। কালকেই আমি চলে যাব বাবার কাছে। বাহ, ভারী স্বার্থপর তো তুমি। আমি কি খাবো চিন্তা করলে না একবারও? আমি তোমার বাড়ির বিনে মাইনে রান্নার লোক নই অম্লান। এবার থেকে টাকা খরচা করে রান্নার লোক রেখে যাবে। অম্লান এতদিন যাবৎ অনেক কিছু বলে এসেছে মাধুরীকে, অনেক অসম্মান করেছে, কিন্তু মাধুরী রাগ কাটেনি কখনো। আজ মাধুরীর এমন রূপ অম্লান ঠিক এক্সপেক্ট করেনি। আসলে সহ্যেরও তো একটা সীমা থাকে। বিদ্বেষ জমতে জমতে একদিন যে তা আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতোই বেরিয়ে আসবে, সেটা কি স্বাভাবিক নয়? আর তাছাড়া একতরফা সম্পর্ককে তো আর জোর করে টিকিয়ে রাখা যায় না, এটা মাধুরী দেরি করে হলেও বুঝেছে। রাতটা কোনো রকম কাটিয়ে পরের দিন মাধুরী বাবার কাছে চলে গেল। যাওয়ার আগে অম্লানকে বলে গেল, নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব না দিয়ে তোমাকে বিয়ে করাটা আমার জীবনের প্রথম ভুল। সমস্ত পুঁজি শেষ করে কত কষ্ট করে বাবা আমাকে পড়াশোনা করিয়েছিলেন, এখন সারা জীবন তোমার সঙ্গে কাটানোর মতো দ্বিতীয় ভুলটা আমি আর করব না। মুক্তি দিলাম তোমায়। আর কাগজে কলমে মুক্তির জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করে ফেলো। মাধুরীর সিদ্ধান্তে দৃঢ়তা অবশ্য অম্লানকে কোনোভাবে বিচলিত করল না। ও বোধহয় এটাই চাইছিল।
অনিলবাবুর কাছে আসার পর উনি মাধুরীর সম্পর্কটা নিয়ে আর একবার ভেবে দেখতে বলেছিলেন, কিন্তু মাধুরী বলেছিল, একটা ভুল হয় না হয় করে ফেলেছি বাবা, তাই বলে সারা জীবন সেই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে? তুমি তো একাই থাকো, এখানে কি আমার একটু জায়গা হবে না? এরপর অনিলবাবু মাধুরিকার কিছু বলেনি। অম্লানের সঙ্গে এখন আর ওর কোনো সম্পর্ক নেই। বছর দুয়েক হলো ডিভোর্স হয়ে গেছে। মাধুরী চলে যাওয়ার পর অম্লানের সঙ্গে ওর কালিক তানিয়ার সম্পর্কটাও বেশ জমে উঠেছে। তানিয়া ওই অম্লানের ডিভোর্সের পরপরই জয়েন করেছে। তানিয়ার বাড়ি থেকে সম্পর্ক কেউ মেনে নিতে পারেনি প্রথমে, কিন্তু প্রচণ্ড জেদি মেয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবার কারো সাহস হয়নি। একবার তানিয়ার মা বলেও ছিলেন, অম্লান ডিভোর্সি, লোকে কি বলবে? তানিয়ার উত্তর ছিল, তাতে কি হয়েছে? বউয়ের সঙ্গে অম্লানের বনিবনা হয়নি, তাই ডিভোর্স হয়ে গেছে। তাছাড়া আমি অম্লানকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব, সংসার আমি করব। আমার সিদ্ধান্ত অন্য কেউ নাক গলাক সেটা আমার একেবারেই অপছন্দের। তানিয়া মাধুরীকে দেখেনি কখনো, আর অম্লান দেখাতে চাইলেও দেখার ইচ্ছা প্রকাশ করেনি। অম্লানের অতীত নিয়ে ও একেবারেই কৌতূহলী নয়। ছোট থেকেই ও খুব ছেদি। তানিয়ার মায়ের তো সন্তান সম্ভবা হওয়ার কোনো আশাই ছিল না। অনেক ডাক্তার বদ্যি করে তবে তানিয়ার জন্ম। বয়সকালের সন্তান শাসনভাবে সেভাবে করাই হয়নি, সবটাই আদর, যখন যা চেয়েছে এক নিমেষে পেয়ে গেছে। পড়াশোনায় অবশ্য ভালোই করেছে, তবে খুব অবাধ্য। এখন তানিয়ার মা বাবা বুঝতে পারেন যে একটু শাসনের বোধহয় দরকার ছিল। এতদিন তানিয়ার সঙ্গে মিশে অম্লানও একটু একটু বুঝতে পারছে যে তানিয়ার মতো এমন ডিমান্ডিং মেয়েকে খুশি রাখা খুব একটা সহজ হবে না, কিন্তু এখন আর কিছু করার নেই। তানিয়াকে বিয়ে না করলেও যে ঠিক কী করতে পারে তা অজানা নয় অম্লানের। নিজের বিয়ে নিয়ে ভীষণ এক্সাইটেড তানিয়া। প্রায় 1 বছর আগে নামজাদা মেকআপ আর্টিস্টের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে। তাছাড়া গয়না, ঘরের আসবাবপত্র সব কিছুর মধ্যে একটা ইউনিক ব্যাপার রাখতে চাইও। বিয়ের আর মাস 2 বাকি। সেদিন তানিয়া অম্লানকে বলল, চলো আজ বিয়ের আর বৌভাতের শাড়িটা কিনে আনি, আর তোমার পাঞ্জাবি। অবশ্য বৌভাতে তো তুমি শেরওয়ানি পরবে, দুটোই হয়ে যাবে একসঙ্গে। অম্লান নীরব, যেন তানিয়া যা বলবে তাই হবে, ওর কিছুতেই আপত্তি নেই। গড়িয়াহাটের একটা বেশ ঝাঁ চকচকে শোরুমের সামনে এসে দাঁড়ালো তানিয়া। অম্লানকে বলল, এখান থেকে সব কিনবো। একজন আমাকে এই দোকানটার কথা বলেছে, কালেকশন নাকি খুব ভালো। দুজনেই ঢুকলো দরজা ঠেলে। 4টি মেয়ে খুব সুন্দর সেজে দাঁড়িয়ে আছে কাউন্টারে। ওরা যেতেই জিজ্ঞেস করলো, কি নেবেন ম্যাডাম? তানিয়া বলল, বিয়ে ও বৌভাতে পরার উপযোগী ইউনিক কিছু দেখতে চাই, আর উনি পাঞ্জাবি আর শেরওয়ানি দেখাবেন। একটি মেয়ে অম্লানকে বলল, আপনি এদিকে আসুন স্যার। অম্লান পাশের কাউন্টারে গিয়ে দাঁড়ালো। সত্যিই খুব ভালো কালেকশন দোকানটায়। অম্লান একের পর এক পাঞ্জাবি দেখে চলেছে, পছন্দ করাই মুশকিল, সবই সুন্দর। হঠাৎ শুনতে পেলে একজন বলছেন, ম্যাডাম বিয়ের বেনারসি তো সবাই পরে, আপনি বরং এই ধরনের স্বর্ণচুরি ট্রাই করতে পারেন, একদম ইউনিক ডিজাইন, এখানে ছাড়া পাবেন না। খুব চেনা গলাটা শুনে অম্লান ওই দিকে তাকাতেই বিস্মিত হয়ে গেল। মাধুরী, একেবারে সাদামাটা মেয়েটা আজ কি ভীষণ স্টাইলিশ। তানিয়ার মতো আল্টা মডার্ন মেয়েও ওর কাছে ফিকে হয়ে যাবে। স্ট্রেট চুলগুলোর একটা দুটো মুখের সামনে এসে পড়েছে। মুখে নিখুঁত মেকআপ, তবে একটুও চড়া নয়। ছিপছিপে গরনে একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে পরিপাটি করে শাড়ি পরা, ডান হাতে একটা ঘড়ি। তানিয়া অম্লানকে শাড়িটা দেখিয়ে বলল, কি সুন্দর, দেখো আমি এটাই নেব। মাধুরীও তখন অম্লানকে দেখছে। তানিয়া বলল, আমি শুনেছি আপনার নাকি ডিজাইনার ব্লাউজও বানান। মাধুরী একটু সামনে নিয়ে বলল, হ্যাঁ ম্যাডাম বানাই, আপনি আজকেই মাপ দিয়ে যেতে পারেন। তানিয়া অম্লানকে বলল, তাহলে দিয়ে যাই, বানাতে তো সময় লাগবে। অম্লান ঘাড় নাড়ল। একটি মেয়ে মাপ নেওয়ার জন্য তানিয়াকে পাশে একটি ঘরে নিয়ে গেল। মাধুরী এতক্ষণে অম্লানের দিকে একটু ভালোভাবে চাইল। অম্লান জিজ্ঞেস করল, কেমন আছো মাধু? মাধুরী মুখে একটা তৃপ্তি হাসি এনে বলল, ভীষণ ভালো গো, এই বেশ ভালো আছি। আমার কতদিনের স্বপ্ন আমি সফল করতে পেরেছি। কবে বিয়ে তোমার? এখনও মাস 2 বাকি। আচ্ছা, ভালো থেকো। ও হ্যাঁ, তোমার হবু বউটি কিন্তু বেশ স্টাইলিশ, তোমার সঙ্গে বেশ মানাবে। তানিয়ার মাপ দেওয়া হয়ে গেছে। অম্লান ওর পাঞ্জাবি আর শেরওয়ানিটা পছন্দ করে নিয়েছে। মাধুরী ওগুলো নিতে সাজেস্ট করেছে। এর আগে মাধুরীর কাছ থেকে পোশাক আশাকের ব্যাপারে সাজেশন নেয়নি কখনো। মাধুরী চাইলেও ওকে গুরুত্ব না দিয়ে নিজের পছন্দের পোশাকে পরেছে।
কিন্তু আজ মাধুরী বলতেই ওই নেভি ব্লুয়ের রঙের শেরওয়ানিটা নিয়ে নিল। টাকা পয়সা মিটিয়ে দিয়ে ওরা বেরিয়ে এলো। অম্লানকে একটু অন্যমনস্ক দেখে তানিয়া বলল, কি হয়েছে বলো তো? অম্লান ঘোর কাটিয়ে উঠে মুখে হাসি এনে বলল, কই কিছু না তো, তোমার শাড়িটা খুব সুন্দর হয়েছে। নানা রকম কথোপকথনের মধ্যেই অম্লানের বুকে কেন জানি না মাধুরীর কথাগুলোই বাজছে, এই বেশ ভালো আছি, তুমিও ভালো থেকো। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।